শাফিন লয়ারের কেবিনে বসে আছে। শাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে 2 মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়, একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরে পিন পতন নীরবতা, সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের বাইরে করতে চায়। এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজও করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল, তাছাড়া প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাও ইফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে। তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদা তো অনুর কথায় সায় দিয়েছে, তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদা তাদের বুঝিয়ে বলে, সাদা, দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটিকে তার দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাবার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না, সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিন্তু ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে, সাদাত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে? অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। তা অনু হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে কি করে শাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো। কই, সে তো পারলো না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে। হয়তো শাফিনের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসার মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙল সাদাতের। অনু, কি হলো সাদাত ভাই, কি বললো বাবা মা? তারা মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করে বলল। সাদাত, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিয়েই দিল। অনু প্রথমে কথাটা ধরতে পারলো না, পরে মন খারাপ করলো। যখন বুঝতে পারলো সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। অনুর খুশিতে চোখে জল এসে গেল, আর সাদাতকে মারতে থাকলো তার সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। সাদাত, দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝিয়েছি শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার, সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকেও কথা দিতে হবে, আমাকে যথাযথ সাপোর্ট দিবি। কোনো কিছুতে হেয়ালি চলবে না, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকেই পড়া শুরু করে দিবি। কারণ অ্যাপ্লাইয়ের পর তোকে এক্সাম দিতে হবে, এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সব সময় তুই এখন যেমন আছিস তেমন থাকবি। আমার সব শর্তে রাজি তো? অনু, উফ, এত বড় লেকচার! ওকে ওকে আমার বাপ, তোর সব কথা মেনে চলবো। সব সময় হাসি খুশি থাকবো, ঠিক মতো খাবো, রেস্ট করব, আর পড়ালেখা করব। এবার খুশি তো? সাদাত মুচকি এসে, চল তোর বই নিয়ে আসি। আর ডাক্তারের কাছেও তো যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম, আমার প্রিন্সেসের খেয়াল রাখা। আমার প্রিন্সেসের সেবা যত্নে যদি কোনো ত্রুটি হয়, তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো। অনু, তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, ঠিক সাফি। আর কিছু বলল না। অনু অন্যদিকে ঘুরে গেল। সাদাত কথা ঘোরানোর জন্য বলল, চল চল, জলদি জলদি রেডি হ, তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায়। প্রতি উত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্য। তারপর সেখান থেকে হসপিটালে যাবে। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে সাফিন যেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালের গেটের সামনে তাকিয়ে এসে থমকে গেল। অনু একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটালের গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না সাফিনে। ছেলেটা সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই সাফিন সাদাতকে পছন্দ করতো না। আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই তারা একটি রিক্সা নিয়ে চলে গেল। সাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতে সাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনে অনু খিলখিল করে হাসছিল।
সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায়। কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আর একটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যেই মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব, তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে, এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেকআপের জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো আশেপাশে আছে। সে তার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথে সে তার ভুল ধারণা বলে চালিয়ে দেয়। তারপর একটা রিক্সায় ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিক্সায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল সাপুন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণে আবার ভাবলো সাফিন এখানে কোত্থেকে আসবে, তা আবার এই সময় তো সে অফিসে থাকে। তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পেছন ফিরে দেখতো তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে চোখে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদাত সাদকে নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবেয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল, সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়ালো না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে আর তাই ক্লান্ত সে। সাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না, তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশিভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চেনে, অনু খুবই ইমোশনাল মেয়ে। কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভোলে না। তাহলে কি অনু সাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে কি সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতে সে আর অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? সাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দেবে? না, আর ভাবতে পারছে না সে। মাথার ভেতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। থাক না ভালো অনু অন্য কারোর সাথে, এটাই তো সে চায়। সেও তো ইরার সাথে ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর সাফিন নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে এখন কেন অনুর জন্য তার মন পড়ে? কথাগুলো মুখে বললেও মন মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার। অনুর উপরে অধিকার শুধুমাত্র সাফিনের আছে। অনুকে শুধু সাফিন ছুঁতে পারে। অনু শুধু সাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার সাফিন ভাবছে সত্যিই কি সে ইরাকে ভালোবাসে, নাকি শুধুই মোহ? ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না, ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, ইরার আনন্দে তো সে আনন্দিত হয় না, সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। সাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করলো। এখানে বন্দি হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরও নানা স্মৃতি আছে তাদের। একসময় এই সব জিনিসগুলো উপভোগ করতো সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুবই সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা। মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত সাফিন। পাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ফুল ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। সাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। সাফিন: হ্যালো ইরা, বলো। ইরা: কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন কেন লাগছে? সাফিন: ও কিছু না, এমনি। বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ইরা: ও, আসল কথা তো বলতে ভুলেই গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে, আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথাও বলবো বাবা মায়ের সাথে। সাফিন: ও আচ্ছা, ঠিক আছে, সময় আর প্লেস বলে দিও, তাহলে হবে। ইরা: ও মানে কি সাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে যাচ্ছি, আর তোমার মতো সামান্যতম এক্সাইটমেন্ট নেই তো শুধু ও বলছো। লাইফ সিরিয়াসলি সাফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড? সাফিন: সত্যি করে বলো তো, তুমি কি আমায় নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? সাফিন: আরে না, কি বলছো এইসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? সাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল।
কথা শেষে সাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। ইরা, কেন, আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার বাসায় চলে আসবো। সাফিন, না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। সাফিউলের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল সাফিন আর অনুর দিনগুলো। সাফিনের দিন যায় অফিস আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, তার পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকেন। সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলে সে নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। আমাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার। আর অনুর খোঁজ খবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএ রেজাল্ট পয়েন্টে ভালো থাকায়, এক্সাম ভালো দেয় সে 3টি ভার্সিটিতে টিকলো। এই কয়দিন অনু দিনরাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমিষেই সাদত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচুর বাসা থেকে কিছু দূরে যে ভার্সিটি আছে সেখানে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানানো হয়। এরই মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সব কিছুর ব্যবস্থা করার জন্য। এইভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসাবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর সাফিনের ড্রেস কোড নীল, স্যুট প্যান্ট ও ব্ল্যাক শুজ সেট করে দেয় ইরা। সকাল থেকেই ফোনে সাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু সাফিন তা কানে নিচ্ছে না, সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। শুধু হুঁ হাঁ আর নাতে উত্তর দিচ্ছে। সে কয়েকদিন ধরে সাফিনকে লক্ষ্য করছে, আগের মতো সেই দুষ্টু প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরার প্রেমে পড়েছিল, চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে, আগের মতো ঘুরতে বের হয় না। অফিস টাইমে এরপরে ডিনারে যায় না। কিছু বললেই বিয়ের কথা বলে, তাই ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে, আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলে বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই সাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কয়দিনে সে তার কথা ভুলে গিয়েছিল। অনু থাকতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহেলা অনুকে পছন্দ করেন না, তাই অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না। তাই সাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে 2 কাজ হতো। খোঁজ খবর নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্ক ভালো হলো। বিষয়টি মিসেস রাহেলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেননি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দেবে? পরক্ষণে ভাবলো, মা তো অনুকে পছন্দই করেন না, তাই বেশি সমস্যা হবে না, পরে দেখা করিয়ে দেবে ইরার সাথে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা ভুরু কোঁচকালো। রাহেলা, ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় সাফিনের ধ্যান ভাঙলো। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহেলার মাথায় আকাশ ভেঙে পড়লো। এ কি হাল ঘরের! জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো, সারা ঘরে সিগারেটের ছায়ার ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা। সেখানে মাছি ভনভন করছে। তারপর সে কোনো রকমে ব্যাগ রেখে সাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড় চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহেলা, ঘরের একই অবস্থা সাফিন, যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এইসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোনও দিচ্ছিস না। ফোন দিলে ফোনও ধরিস না, কথা বলিস না। কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে সাফিন থতমত খেয়ে গেল। সাফিন, আসলে মা ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করতে পারিনি কখন ফোন দিয়েছো। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না তো, তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো, হতাশাকর কণ্ঠে উত্তর দিল সাফিন। রেহালা, সাফিন কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু একই হাল করে রেখেছিস তোর। আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলে না দেখে।
কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। সাফিন, অনু নেই মা, চলে গেছে। রেহালা, চলে গেছে মানে ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কদিন হয়েছে সে গেছে? সাবিন ছোট্ট করে উত্তর দিল, প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রেহালা আঁতকে উঠল। যে ছেলে অনুকে ছাড়া একদিনও থাকতে পারে না, সেই ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে, তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার উপরে রাগ হচ্ছে তার, সব কিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। রাহেলা সামনাসামনি যতই কথা বলুক না কেন জানি মনে অনুকে খুব ভালোবাসে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায় তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুরটা কাজটা সাহেলার পছন্দ হয়নি। যতই রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? সাহেলা, ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই মা, বাসায় রেখে গেছে, সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। সাহেলা, তাড়িয়ে দিয়েছিস মানে? সাফিন, তাড়িয়ে দিয়েছি মানে তাড়িয়ে দিয়েছি, ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার, আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। তাই তাকে তাড়িয়ে দিয়েছি, খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো তাকে 2 চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা, ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঘরে আর কোনো অশান্তি হবে না, তুমি তো এটাই চাইছিলে। সাহেলা এসব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময় তো তার চোখ টলমল করছিল, তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছিল। সে শুধুই মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল সাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর সাফিন শুরু থেকে সব খুলে বলে, শুধু ইরাকে তার সাথে দেখে ফেলার কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে সাহেলা নিজেকে ঠিক রাখতে পারল না। সে কষে একটা চড় লাগিয়ে দিল সাফিনের গালে। সাহেলা, তুই আমার ছেলে ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না, আর এক মুহূর্ত না এখানে, এক্ষুনি চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করছিস তুই, একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস, কোনটা ভালোবাসার কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। সাফিন, মা তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না। তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না, আমি একা থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বলো, তুমি দেখো ও একদম আমার জন্য পারফেক্ট, অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে, প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে সাহেলা আর কিছু বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনে বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে, কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হাড়ে হাড়ে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘণ্টাখানেক পর আবার কলিং বেল বেজে উঠল। সাবিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকলো আর মহিলাটাকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। সাবিন দেখলো ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেওয়া। কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগে ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন সাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডদের কাছ থেকে প্রশংসা না শুনে তা নষ্ট করতে চায় না সে। তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর সাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় সাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হয়ে আসলো। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তোর মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছে করছে সাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন, চোখ দুটো দেখলে ডুব দিতে ইচ্ছে করে। আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আর কিছু করলো না, শুধু হালকাভাবে সাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল।
সাফিন রেডি হয়ে বের হলো, তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। ইরার তো বেহুশ হবার দশা। সাফিনকে নীল স্যুটে অসম্ভব সুন্দর লাগছিল। সাফিন মনে মনে ভাবলো, নীল অনুর পছন্দের রং নীল। যখনই সাফিনের জন্য কাপড় কিনতো তার নীল রঙের কিছু না কিছু থাকতোই। সাফিনের ফর্সা গায়ে নীল রংটা বেশ মানাতো। রাত 9টার সময় তারা বের হলো পার্টির উদ্দেশ্য। প্রায় 9:30টার দিকে তারা হলরুমে পৌঁছালো। হলরুমে পৌঁছে এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইটভাবে হাগ করলো। ছেলেটাও তাকে বিশ্রীভাবে জড়িয়ে ধরলো। সেটা সাফিনের মোটেও ভালো লাগলো না। ইরার ডাকে সাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করিয়ে দিল অন্য পাশে থাকা ব্যক্তিটির সাথে। ইরা, সাফিন, মিট মাই ফ্রেন্ড আয়াজ। অ্যান্ড আয়াজ সাফিনের হাতে হাত রেখে আয়াজের দিকে তাকিয়ে মুচকি এসে, হি ইজ মাই ফিয়ান্স সাফিন। হি সো হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং। আয়াজ বাঁকা হেসে সাফিনের সাথে হাত মিলালো। তারপর ইরাকে বলল, আয়াজ, ইয়া, তোমাদের দেখে যে কেউ বলবে ম্যাড ফর ইচ আদার। হি ইজ এ চার্মিং অ্যান্ড ডিভোর্সি অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখের হাসি মিলিয়ে গেল। আর সাফিন চরম অপমানিত বোধ করলো। সে ইরার দিকে তাকিয়ে, তোমরা কথা বলো, আমি আসছি বলে চলে গেল বার সাইডে। এই কথাটা কি ওর সামনে বলা খুবই প্রয়োজন ছিল? আয়াজ, আমিও তো জেনে শুনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আয়াজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল। যা সত্যি তাই বলেছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না। কিন্তু একটা কথা ভেবে দেখ, ওর আগে বিয়েটাও ছিল প্রেমের বিয়ে। সেখানে 2 বছর রিলেশনের পর বিয়ে করলো, আর বিয়ের 2 বছরের ভালোবাসা সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। তোকে যে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলে সে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা ইরা নিজেই করবে। আয়াতের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়াজের কথাগুলো ফেলে দেওয়ার মতন নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো 2 বছর, তাহলে তাদের 2 মাসের ভালোবাসার কতদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিট ভাবলো না। এমন কি ভরসা আছে কদিন পর তারা একই অবস্থা হবে না? তার সাফিনের সাথে কি এগোনো উচিত, নাকি সে বেশি ভাবছে? সাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে ভেবেই আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললো। তারপর সাফিনের খোঁজে বেরিয়ে পড়ল। অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সব রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় আছে। সেটাও 15-20 দিনের মতো পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সে বাকি দিনগুলো তার বাবা মায়ের সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করে। মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে, যদিও কিছু ভালো মতো খেতে পারে না। খাওয়ার সাথে সাথেই গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগনেন্সিতে অত সমস্যা হয় না। শুধু মাঝে মাঝে বমি হয়। তেল দিয়ে দেয়া, ঘুমানোর সময় বিলি কেটে দেয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় নিয়ে গল্প করে। মাঝে মাঝে সাদাত ভাই সাদকে নিয়ে আসে, আড্ডা দেয়, গল্প করে। আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বোঝায়। অনুও অবুঝ বাচ্চার মতো শুধু হুঁ হাঁ করে মাথা নাড়ে। আর তাদের এসব কাণ্ড দেখে অনুর বাবা মা মিটিমিটি হাসে। অনুর মা মনে মনে ভাবে, ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সব সময় এমন হাসি খুশি থাকতো। কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না। কারণ ছোটবেলা থেকেই অনু সাদকে বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে। আর সাদাত তো বিয়ে করবে না, সে তার স্ত্রীকে এখনও ভালোবাসে। ভাবতে একটা চাপা নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ তার হাতে ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে নম্বর দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ি নাম্বার। মাঝে মধ্যেই কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহানা প্রায় তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। রাহেলা, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীরটা এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বলল রাহেলা। কেমন আছেন কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার। কিন্তু তার অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মায়ের কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছে আছে। রাবেয়া সালামের উত্তর নিল। রাবেয়া, ওয়ালাকুমা সালাম আপা, আপনার ছেলে আমাদের যেমন রেখেছেন ঠিক তার থেকেও ভালো আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কি জন্য ফোন করেছেন? কিছু বলার থাকলে বলতে পারেন। রাহেলা, এই অবস্থায় বলতে কি হয়েছে? অনুর কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন, আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুবই ভালোবাসি। জানিও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে আজ কাজ ভেবে ফেলে দেবে আমি জানতাম না। আমি নিজে ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর উপরে।
আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। রাবেয়া, দেখুন আমার মেয়েটা সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলেন, পুরনো ঘা খুঁটিয়ে তোলেন, তাহলেও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবেয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপারে খুলে বলে। রাবেয়া কথাগুলো শুনে খুশি হয়। রাহেলা, আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছুই বলবো না যা ওর ভবিষ্যৎ নষ্ট করবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরও শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরও একটা মা হয়ে তার সাথে কথা বলবো। আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না, আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহেলার কথাগুলো রাবেয়ার ভালো লাগলো, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল, কথা বল। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবেয়া কিছু বললেন না। সে রুম ত্যাগ করলো। অনু ফোন হাতে নিয়ে নিল। অনু, আসসালামু আলাইকুম, কে বলছেন? রাহেলার খুব আফসোস হলো। অনুর মতো একটা মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউ ভালো, কিন্তু একটু কথা বেশি বলে। মেয়েটা তার তুলনায় অনু বেশ শান্তশিষ্ট। কি মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমন করলো, সে নিজেও তো কম করেনি। যখন তখন মেয়েটাকে যা তা শুনিয়ে দিয়েছে। রাহেলা, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করবো না কেমন আছিস, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তোল যেন কেউ তোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা না বলতে পারে। সবার কথার উচিত জবাব দিতে শেখ। অন্যের উপরে এত নির্ভরশীল হোস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে কার কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি, তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতে রাহেলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। যেই মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে। অনু সবসময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন, আড়ালে ঠিকই অনুকে ভালোবাসতো। প্রতিবেলায় খাবার খেতে বসে খোঁজ নেয়া অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকো বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সব কিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উঁচু বাক্য কথা বলেনি। শায়লা আবার বলতে শুরু করলো, সাহেলা, অনু মা আমার, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস কর একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্ত আমাকে তুই পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটা মা। আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু, আমি জানি তুই কান্না করছিস, চুপ কর, আর এক ফোঁটা জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে ওইসব আচরণের জন্য তোর এই মাকে ক্ষমা করে দিস। এবার অনু বলল, ছি ছি, এসব কি বলছেন? আমি ওগুলো কখনোই মনে নেইনি। আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাপ কেন চাইছেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাপ চেয়ে আমাকে ছোট করবেন না মা। দোয়া করবেন আমাদেরকে, আমি আর আমার সন্তান যেন সব কিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহেলার মাথায় যেন বাজ পড়ল। রাহেলা, সন্তান মানে কি অনু? অনু, তুই কি প্রেগনেন্ট? অনু প্রশ্নের উত্তর দেয় না। রাহেলা বলল, সাফিন কি জানে এই খবর? অনু, না, জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগে এসব হয়ে গেল। রাহেলা, তোমার জানানো উচিত ছিল, তাহলে হয়তো সাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে দিত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসলো। অনু, না মা, এমনটা হতো না। যেখানে আমার ভালোবাসা অস্বীকৃতি জানিয়েছে, সেখানে বাচ্চাটাকে মানতো না, আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না, সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। রাহেলা, ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় সাফিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত। তাও তো অধিকার আছে। বাকিটা তোমার যা ভালো মনে হয়, আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে এই মাটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দেব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সাফিনের চোখেও দেখেছিল। তাহলে সেখানে বলল, সে কেন বলল তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখ পড়তে জানে না? সাফিনকে পাওয়া গেল বার সাইডে একটা লোকের সাথে কথা বলছে বললে ভুল হবে। কোনো অনুরোধ করছে, লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেল। সে শুনতে পেল সাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝো। প্লিজ ভাইয়া, অন্তত সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কিভাবে থাকবো? লোকটি বলছে, তোকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি ভালো জানতাম।
মনে মনে সব সময় তোকে নিয়ে আমি গর্ববোধ করতাম, তুই এমনটা কাজ করতে পারলি আমি বিশ্বাসই করতে পারিনি। এরই মধ্যে ইরা সেখানে উপস্থিত হলো। ইরা, শাফিন কে লোকটা যার সাথে তুমি এইভাবে কথা বলছো, আর উনিই বা কে, কেন তোমার সাথে এমন বিহেভ করছে? শাফিন, ইরা ভালোভাবে কথা বলো, উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে, এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপথে। এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখেই একটা জঘন্য ফিলিংস আসে। শাওন শাফিনের উদ্দেশ্য বলল, শাওন, এই তো রিরা যার কথা এতক্ষণ বলছিলি। তুই একে অনুর সাথে তুলনা করছিস? শোন ভাই, মানুষের চেহারা দেখলে তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নম্বর আছে, একবার ওনার সাথে কথা বলে নিস চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। পার্টিতে থাকার ইচ্ছাটাই মরে গেছে বলে শাওন হলরুম ত্যাগ করলো। সে তো তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডের ইনভিটেশনে এসেছিল, সেখানে তার শাফিনের সাথে দেখা। মা তাকে শাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন, তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওনও অনুকে নিজের বোনের মতো ভাবতো, খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কি হলো কে জানে। চকচক করলে শোনা হয় না, তা তার অজানা নয়। আর এইদিকে ইরা ফুসছে শাফিনের সামনে তার ভাই তাকে অপমান করে গেল, আর সে কিচ্ছু বলল না। ইরা, তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলে গেল, যা তা কমেন্টস করে গেল, আর তুমি কিছু বললে না? শাফিন প্লিজ ইরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওরা অনুকে খুব ভালোবাসতো, তাই ওর সাপোর্ট করছে। তুমি চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবে তোমাকে আপন করে নেবে। ভাইয়ার মন অনেক ভালো, আর মাও তোমাকে মেনে নেবে। মা এমনিতেও অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বললে তো, তোমার ফ্রেন্ডও তো তোমার সামনে আমাকে অপমান করলো, তুমিও তো একটা কিছু বললে না। ইরাকে এক হাত দিয়ে জড়িয়ে এসব কথা বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না। নিজেদের মধ্যে রাগারাগি করলে বিষয়টি আরও জটিল হয়ে যাবে। তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক। ইরাও শাফিনের কথা সায় দিল, রাগ করে সেই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায় না। তাই সে শাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। শাফিন সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল। ইরার বাবা মাও খুশি, ইরা তাদের একমাত্র মেয়ে, সে যদি শাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। আর শাফিন ছেলেটাও তাদের কাছে ভালোই মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা আর শাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো। আর কয়েক মাস পর বিয়ে। ইরা তার বাবা মাকে শাফিনের প্রথম বিয়ের কথা বলল না, এড়িয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি আনন্দের মধ্যেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকের রাতটা শাফিনের সাথে কাটাতে চাইছিল, কিন্তু শাফিন কৌশলে মানা করে দিয়েছে। শাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকলো। কোনো রকমে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো। শরীর ক্লান্ত থাকার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। অনু লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটছে, সাথে হাতে হাত রেখে হাঁটছে শাফিন। পরনে তার সাদা পাঞ্জাবি, দুজনের মুখে হাসি, চারপাশে জবা ফুলের বাহার। হঠাৎই কোত্থেকে যেন এক ঝাঁক প্রজাপতির সাথে কারো ডাক ভেসে উঠল। কেউ তাকে ডাকছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সেই হাত বাড়ানোর আগেই অনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগলো। শাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে বহু দূরে। সে অনুকে চিৎকার করে ডাকছে, কিন্তু অনু শুনছে না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। শাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। সারা গায়ে ঘামে জর্জরিত। ঘড়িতে তাকিয়ে দেখে 4:30 আজান দিচ্ছে। সে শুনেছে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয়। তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটাকে? আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মানে কি? সে খুব অস্থির হয়ে উঠল, কিছু ভালো লাগছে না তার। তার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সে শাওয়ার নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। এতে যদি তার কষ্ট কিছুটা লাঘব হয়। বান্দার কষ্ট নাকি আল্লাহ ভালোই বোঝেন। অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে, শাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে অনুকে। সবসময় বলতো অনুকে ছাড়া শাফিন অসম্পূর্ণ। শাফিনকে সম্পন্ন করতে হলে অনুকে চাই। তাহলে এই 3 সপ্তাহে শাফিন কই ছিল? একবার একটি ফোন দিয়েও জিজ্ঞাসা করেনি সে কোথায় আছে। খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসা নাই ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারত। হয়তো এখনও শাফিনকে পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই। এখন তার পূর্ণ করার জন্য তার প্রেয়সী এসে গেছে, যে তার যোগ্য, স্মার্ট। তাই খবর নেওয়া প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কিভাবে যেন আপনা আপনি মনে এসে পড়ে। যখনই একা থাকে শাফিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে। কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোনো দিনও ভুলতে পারবে না। হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে, পাবে না আমায় সেদিন খুঁজে সবখানে। হাসবো সেদিন, ভাসবো তোমার চোখের জলে, সেদিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে শাফিনের ভাবনায় মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর সে কেউ একজন আর কেউ না, সাফিন নিজেই। সাফিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূরে না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর সাফিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকে রাখতে পারল না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও অনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকে মনটা তাকে দেখার জন্য আকুপাকু করছে। তাই 19-20 না ভেবে নামাজ পড়ে রওনা দেয় ওনাদের বাসার উদ্দেশ্য। সেদিন সাদাতের সাথে দেখা সে ধারণা করেছিল অনু তার বাবা মায়ের সাথেই আছে। 5:30টার সময় সাফিন ওদের বাড়ির সামনে পৌঁছায়। অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় বলা যায়। দোতলা বাড়িটা। দোতলার পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর, ঘরের লাগোয়া একটি বারান্দা আছে। সেখানেই তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। সাফিন নিচে দাঁড়িয়ে থাকতো, অনু বারান্দায় দাঁড়িয়ে থাকতো, তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল, তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি। বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। সাফিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যাবে। অনুর এক নজর দেখতে পাওয়া কম কি। সাফিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। সাফিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেল, তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে। সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া, এলোমেলো হয়ে আছে ঘুম থেকে ওঠার কারণে, চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজ পরতে দেখা যায়নি। বেশ চিকন হয়ে গেছে, দেখলেই বোঝা যায়, কিন্তু চেহারায় যেন লাবণ্যত্ব বেড়েই চলেছে। হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ওর চলে যাওয়া দেখে সাফিনের ধ্যান ভাঙল। সে চাইল অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়, কিন্তু পরবর্তীতে আবারও চুপ হয়ে গেল সে। আরও কিছুক্ষণ অপেক্ষা করলো অনু বারান্দায় আসে কিনা দেখবার জন্য, কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট, তখন তার ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। সাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্য রওনা দিল। সেখানে ইরার সাথে দেখা হলো, কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাজে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারে ইরার জন্য অপেক্ষা করছে সাফিন। অন্যদিন হলে ইরা অপেক্ষা করত, তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না। তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারের 10 মিনিট ওভার হওয়ার পর ইরা ডেস্কে এলো। সাফিন তার কাছে জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলে? হঠাৎই সাফিনকে সামনে দেখে ইরা হক চকিয়ে গেল। সাফিন, লাঞ্চ আওয়ারে কই ছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। সাফিন, কি এমন কাজ ছিল আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। ইরা, তুমি কি আমাকে জেরা করছো সাফিন? এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে? সাফিন, আমি সেই কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করেছো? ইরা, হ্যাঁ। এখন যাও, নিজের ডেস্কে যাও, এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। সাফিন নিজের ডেস্কে ফিরে এলো, আর ইরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ছুটির সময় ইরা ওভারটাইম করবে বলে থেকে গেল, আর সাফিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরে ইরার পরিবর্তন লক্ষ্য করছে সাফিন। আগে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো। সাফিনের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, শপিংয়ে যাওয়া কখনোই মিস করে না সে। আরও এখন সাফিন আগ বাড়িয়ে বললেও সে ভালো লাগছে না বলে এড়িয়ে যায়। প্রায় সময় ফোন এঙ্গেজ থাকে। জিজ্ঞেস করলে চিল্লা পাল্লা করে নানান বাহানা দেয়। এসব বিষয়ে সাফিন কোনো আগ্রহ নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে। ইদানিং এরা ওভারটাইম বেশিই করে। অফিস ছুটির পর সাফিন একাই বের হয়, কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে। হঠাৎই তার চোখ যায় একটা বাইকে করে আয়াজ আর ইরা যাচ্ছে। সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয়। সাফিন, হ্যালো ইরা, কই তুমি? ইরা, কই তুমি মানে? আজও প্রশ্ন, আধা ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব, তাই অফিসেই আছি। সাফিন, ও সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো। সাফিন স্পষ্ট দেখেছে আওয়াজের সাথে এটা ইরাই ছিল। তাহলে সে কেন মিথ্যা বলছে? একবার কি অফিসে গিয়ে খোঁজ নেবে? তারপর সে আবার অফিসের দিকে রওনা দেয়। ভেতরে যেতে চাইলে দারোয়ান তাকে বাধা দেয়। দারোয়ান, জি কাকে চাই? অফিসে ঢুকতে পারবেন না, অফিস টাইম শেষ। সাফিন, আমি এখানে কাজ করি, এই যে আমার আইডি। আসলে আমার এক ফ্রেন্ড ভেতরে আছে, ওভার টাইম করছে, জরুরি কিছু প্রয়োজন, তার সাথে দেখা করতে এসেছি। আইডি থেকে দারোয়ান আর তাকে আটকায় না। সে ভেতরে গিয়ে দেখে অনেকেই রয়েছে, কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না।
তাই সে অন্য এক কলিগকে জিজ্ঞেস করলো, আশিফ, ইরা কই? ওর তো ওভারটাইম করার কথা ছিল, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আশিফ কিছুক্ষণ ভেবে বলল, আশিফ, ইরা না, ইরাকে তো বস ওভারটাইম দেয়নি, তো সে এখানে কেন থাকবে? সাফিন, কি বলিস? আজ 5 দিন যাবত ইরা ওভারটাইম করছে, আর তুই বলছিস ইরাকে ওভারটাইম দেয়নি? তুই বোধহয় খেয়াল করিসনি। আশিফ, দিলে তো জানতামই। আমি দেখলাম ইরাকে একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে, প্রায় প্রতিদিনই তো যায়। সাফিন, কখন বের হয়? আশিফ, অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট পর। সাফিন, ধন্যবাদ দোস্ত, আজ তাহলে আসি, পরে কথা হবে। সাফিন ভাবনায় পড়ে যায়, ইরা তাকে এতদিন মিথ্যা কথা বলে আসছে। সে আয়াজের সাথে প্রতিদিন অফিসের পরে বেরিয়ে যায়, আর তাকে মিথ্যে বলে কেন? সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? সাফিন তো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বা আড্ডা দিতে তাকে নিষেধ করেনি, তাহলে কেন লুকোচুরি? সাফিনকে খুঁজে বের করতে হবে। পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয়। ও রীতিমতো ইরা সাফিনকে ওভারটাইম বলে বিদায় করে, কিন্তু সাফিন নিচে অপেক্ষা করে থাকে কখন ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। 2-1 মিনিটের মধ্যেই আয়াজ একটা বাইক নিয়ে আসে, আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য সাফিন তার বন্ধুর থেকে একটা বাইক নিয়ে আসছে। তার মন বলছে পিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত। 7-5 ভাবতে ভাবতেই সাফিন ইরাদের পিছনে যাওয়া শুরু করলেন। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। এটা তার আর ইরার প্রিয় রেস্টুরেন্ট। ইরা আয়াজকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। সাফিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো, যেখান থেকে তাদের দেখা যায়। রেস্টুরেন্টে হালকা আলো জ্বলছে। হালকা আলোয় সাফিন দেখতে পাচ্ছে দুজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে আছে, এবং আস্তে আস্তে আরও গভীরে যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি সাফিন জোগাতে পারল না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না ইরা তাকে এইভাবে ধোকা দিল। সে তার জন্য অনুকে ছাড়লো, আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কিভাবে এই কাজ করতে পারলো না? তার সাথে কথা বলতে হবে, সব কিছু মিটমাট করেই আগাবে সে। তার জানতে হবে ইরা কি চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতে নারাজ। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইল। তবুও সাফিন জোর করলো। সাফিনের সাথে না পেরে ইরাকে আসতে হলো। ইরা বাসায় হাজির হলো সকাল 10টায়। সাফিন, তা কি খবর? কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনেই পড়ে না। তোমায় আমি ফোন না দিলে ফোনই দাও না, খোঁজ খবরও নাও না, কোথাও ঘুরতে যাওয়াও হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট, তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো? ইরা, এগুলো কি ধরনের হেয়ালির কথা সাফিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলায় আছি, অফিসে ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। সাফিন ইরার 2 হাত নিজের হাতে নিল। সাফিন, ইরা, আমি আজকে তোমার কিছু কথা বলবো। আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। ইরা, কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করবো না, বলো কি বলবে। তারপর সাফিন তাকে গত 2 দিনের ঘটনা বলে। ও ইরা এসব কিছুই সরাসরি অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে সাফিন আসিফের কথা রেকর্ডিং রেস্টুরেন্টে ঢোকার সময় আয়াজ ও ইরানের ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে ইরা সব স্বীকার করে। ইরা, প্লিজ সাফিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথায় এসে যাই, যে আমাকে বলে তুমি আমার যোগ্য না, তুমি ডিভোর্সি, তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেই। তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি সাফিন। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এইবারের মতো মাফ করে দাও, আর হবে না, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। সাফিনও ইরাকে মাফ করে দেয়, আর আয়াজের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয়, আর ইরাও সব মেনে নেয়। তারপর আবার সব কিছু আগের মতো হয়ে যায়। অফিসে যাওয়া, ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দেওয়া, আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ সাবিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যাস যেন একদিনে খারাপ হয়ে গেছে। অনুর ঘুমো ঘুমো চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে। আজ তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আসা হবে না ভেবে চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখলো বাড়ির ভেতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। সে ভাবলো বাইরে অপেক্ষা করা যাক, সাদাতকে অনুর থেকে দূরে থাকতে বলতে হবে। তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। যেই সেদিকে এগোবে, পেছনে অনুকেও বেরোতে দেখলো। তারা কোনো বিষয়ে জানি কথা বলছে বললে ভুল হবে।
সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনছে। তারপর সাদাত একটা রিক্সা নিল। সাফিনও তাদের ফলো করতে শুরু করলো। সাদাতের রিক্সা গিয়ে থামলো সিটি হসপিটালের সামনে। তারা নেমে পড়লো। তারপর অনু গাইনি বিভাগের ডাক্তারের কেবিনের সামনে বসে পড়লো। সাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়লো। সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়লো আর ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল। সাফিন প্রথমে ফার্মেসিতে গেল জিজ্ঞেস করতে অনু কিসের ঔষধ নিয়েছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য কেবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো সাফিন, আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাফিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজবেন্ড। আসলে আমার ওয়াইফ 2 মাস যাবত আপনার কাছে আসে কিন্তু আমাকে বলছে না তার কারণ কি। আপনি কি কাইন্ডলি একটু বলবেন অনুর কি কোনো সমস্যা হয়েছে। সাফিন কৌশলে জিজ্ঞেস করলো যেন ডক্টর সব তথ্য দিয়ে দেয়। সাফিনের কথা শুনে ডক্টর জবাব দিল, ডক্টর আপনি কোন পেশেন্টের কথা বলছেন। সাফিন অনুর পুরো নাম বলল। ও অনুর কথা বলছেন আপনি, কেন আপনি জানেন না অনু আপনাকে বলেনি যে ও প্রেগনেন্ট। আপনার ওয়াইফ 3 মান্থস প্রেগনেন্ট আর আপনি জানেন না। কেমন হাজবেন্ড, বইয়ের খোঁজ খবর রাখেন না। অনুর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতাও আছে আর প্রচুর দুশ্চিন্তা করে মেয়েটা, তাকে দেখে রাখবেন। ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে, মা ও বেবি দুজনেই লাইফ রিস্ক। অনু প্রেগনেন্ট কথাটা শুনে সাফিন আকাশ থেকে পড়ল। তার চোখ থেকে 2 ফোঁটা জল অবাধ্য জল গড়িয়ে পড়ল। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবার তাকে বলার প্রয়োজন মনে করেনি। এত বড় কথাটা সে কিভাবে লোকালো। তার কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার। এতদিনে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কি স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে। সাফিন চাইলেও তাদের ধরে রাখতে পারবে না।